আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন কথা? জি ওস্তাদ, জি শুনতে পারতেছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের এই দর্সে ইনশাআল্লাহ আমরা সালাম এবং ইস্তিসনা, ইসলামী অর্থনীতির অন্যতম দুটি মডিউল সালাম এবং ইস্তিসনা নিয়ে আলোচনা করব। তা আমরা সালাম এবং ইস্তিসনা সম্পর্কে আমাদের একটা মৌলিক ধারণা আছে যে সালাম এবং ইস্তিসনা দুইটাই হচ্ছে এমন লেনদেন যেই লেনদেনে আপনার একজন ব্যবসায়ী সে অগ্রিম টাকা নিয়ে নেয় এবং পণ্যটা বাকিতে দেয়, অর্থাৎ পণ্যটা বিলম্বে প্রদান করে। তো সালামের মধ্যে মূলত এটাই হয় যে টাকা অগ্রিম নেওয়া হয়, পণ্যটা পরবর্তীতে দেওয়া হয়। এবং ইস্তিসনার মধ্যেও সেম একই জিনিস আমরা জানি। ইস্তিসনা মানে হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্ট, মানে যেখানে একটা অর্ডার নেওয়া হয়, অর্ডার নেওয়ার পরে আহ, আহ, জিনিসটা আপনার 1 মাস 2 মাস বা একটা নির্দিষ্ট সময় পরে এটা ডেলিভারি দেওয়া হয়। তো সালাম এবং ইস্তিসনা এই দুইটাকে আমরা অ্যাডভান্স কন্ট্রাক্ট বলতে পারি, যেখানে আপনার মূলত একজন ক্রেতা বা কাস্টমারের কাছ থেকে অগ্রিম পেমেন্ট নেওয়া হয়। তো দেখেন, মৌলিকভাবে সালাম কিংবা ইস্তেসনা এই দুইটা চুক্তি শরীয়তের দৃষ্টিতে একটা চুক্তি সহি হওয়ার যে মানদণ্ড, সেই মানদণ্ডে উত্তীর্ণ হয় না। আমরা জানি যে শরীয়তের দৃষ্টিতে যে কোনো চুক্তি সঠিক হওয়ার জন্য, সহি হওয়ার জন্য মৌলিকভাবে তিনটা শর্ত থাকে। একটা হলো যেই প্রোডাক্টের উপর চুক্তি হচ্ছে, প্রোডাক্ট বা বস্তুটা বিদ্যমান থাকা, হচ্ছে যে প্রোডাক্টটা বিক্রি করা হবে সেটা বিক্রেতার মালিকানায় থাকা। 3 নাম্বার, শুধু মালিকানা থাকাটাই যথেষ্ট না, বরং এখানে বিক্রেতার কবজ বা পজেশন থাকা, বিক্রেতার হস্তগত, তার করায়ত্তে থাকা। এই তিনটা জিনিসের ব্যাপারে নিশ্চিত না হলে কোনো প্রোডাক্ট সেল করা যায় না। সালাম বা ইস্তিসনার মধ্যে এই তিনটা জিনিস আমরা মিসিং পাই, তিনটা জিনিস পাওয়া যায় না। এখানে বস্তু বিদ্যমান থাকে না, বিক্রেতার মালিকানাও থাকে না, আর কবজ এটা তো থাকেই না। কারণ সালাম হয় এমন পণ্যের উপর যেটা আমরা জানি যেটা এখনো অস্তিত্বে আসে নাই। ইস্তিসনা হয় এমন পণ্যে যেটা এখনো অস্তিত্বেই আসে নাই। যেই পণ্য অস্তিত্বে আসে নাই সেটা সেল করা বা বিক্রি করা কিভাবে বৈধ হয়? স্বাভাবিক এখানে প্রশ্ন তৈরি হয়, যেটা বিক্রি বৈধ না হওয়ারই কথা। কিন্তু এরপরেও আমরা দেখি হাদিসের মধ্যে বায়ুস সালামকে বৈধ বলা হয়েছে, ইস্তিসনাকে বৈধ বলা হয়েছে। তো কিভাবে বৈধ হলো সেটা আমরা দেখব। মূলত এই যে তিনটা শর্ত আমরা দেখলাম, তিনটা শর্তই মূলত বাই মুতলাকের ক্ষেত্রে, সাধারণ লেনদেন বা সাধারণ কেনা বেচা, এই তিনটা শর্ত প্রযোজ্য হবে। কিন্তু সালাম এবং ইস্তিসনা এই দুইটা হলো ব্যতিক্রম, বা এটা বলতে পারেন ইস্তিসনা এটা ব্যতিক্রম। শরীয়তে এই দুইটা লেনদেনকে বিশেষ কারণে বৈধতার স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে সালাম লেনদেন এটা বৈধ বলা হয়েছে কেন? একটা বিশেষ প্রয়োজনকে সামনে রেখে, যেন মানুষ সুদী লেনদেন থেকে বিরত থাকে। সালাম লেনদেন এটা মূলত বৈধ করা হয়েছিল কৃষিজাত পণ্যের ক্ষেত্রে। কৃষিজাত পণ্য, এই জাতীয় পণ্যের ক্ষেত্রে, এই জাতীয় পণ্য সেল বিক্রি করার ক্ষেত্রে সালাম লেনদেন বৈধ করা হয়েছে। আমরা জানি যে মদিনা এটা ছিল এমন একটা অঞ্চল যেখানে আপনার ফল ফসল বেশি হতো। আর মক্কায় সাধারণত ফল ফসল হয় না, মদিনায় ফল ফসল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন অনেক মদিনা আনসার সাহাবীদের মধ্যে অনেকেই তারা কৃষিজাত পণ্য বা কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আর কৃষকদের একটা নীতি হলো, তারা যখন ফসল বপন করে বা ক্ষেতে ফসল লাগায় ওই সময়টাতে তাদের হাতে টাকা থাকে না। আবার যখন ফসল বিক্রি করে তখন তাদের হাতে টাকা থাকে। তো যখন ফসল লাগায় তখন অনেক সময় অনেক টাকার প্রয়োজন হয়, খরচের প্রয়োজন হয়। তো এই জন্য তারা, মদিনা ওই সময় প্রচলন ছিল কৃষকরা সুদে লোন নিত। আবার যখন ফসল হইতো, ফসল বিক্রি করে ওই লোন তারা পরিশোধ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কৃষকদেরকে উৎসাহিত করলেন যে তোমরা সুদে লোন নিও না। সুদে ঋণের পরিবর্তে বরং তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা যেই ফসলটা লাগাচ্ছ, যেই ফসলটা উৎপন্ন হচ্ছে, এই ফসলটা যখন লাগাও তখনই তোমরা চাইলে ফসলটা বিক্রি করে দিতে পারো। কিভাবে? তোমরা একটা পরিমাণ নির্ধারণ করে যে এত মন বা এত পরিমাণ ফসল, একটা পরিমাণ, সময়, মূল্য, তিনটা জিনিসকে মৌলিক মানদণ্ডে রেখে নবীজি বলেছেন, সময়, নির্ধারিত সময় ঠিক করবা, মূল্য ঠিক করবা, এরপরে পরিমাণ যেটা সেটা ঠিক করবা। এরকম কয়েকটা মানদণ্ড সামনে রেখে তোমরা ফসলটা অগ্রিম বিক্রি করে দিতে পারো। এতে কি হবে? তুমি তোমার যে টাকা দরকার সেই টাকাটাও তুমি পেয়ে গেলা। আবার যখন 2-3 মাস পরে ফসল হবে, সেই
ফসলটা তুমি যারা পাইকার বা খুচরা ব্যবসায়ী তাদের কাছে এটা হ্যান্ড ওভার বা ডেলিভারি করে দিলা, তাদের কাছে এটা পৌঁছায় দিলা। তো এইভাবে নবীজি ওই কৃষক সাহাবীদের বা যারা কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের লেনদেনটাকে হালাল করার জন্য বা তারা যেন হালাল উপায়ে লেনদেন করে সেই পদ্ধতিটাকে সহজ করার জন্য সালাম লেনদেনের অনুমোদন দিয়েছেন। যদিও মদিনায় কিছু কিছু সালাম লেনদেনের প্রচলন ছিল, তবে ইসলাম এটাকে ব্যাপকভাবে অনুমোদন দিয়েছে সুদী লেনদেনের বিকল্প হিসাবে। তো এইভাবে মূলত সালাম লেনদেনের প্রচার এবং প্রসার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। সালাম লেনদেনটাকে হাদিসের ভাষায় আপনার সালাফও বলে, সালাম বলে এবং সালাফও বলে। তো সালাম লেনদেন এটার আরেকটা নাম হচ্ছে বাইউল মাফালিস বা গরিবদের লেনদেন। যেহেতু এই লেনদেনটা দেখা যায় অনেক সময় টাকা হাতে না থাকলে এই ধরনের লেনদেন করা হয়, এজন্য এটাকে বাইউল মাফালিসও বলে। তো এখানে দেখেন সালাম লেনদেন সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে সালাম এটা একটা ক্রয় বিক্রয় চুক্তি, এটা কোনো প্রকার ওয়াদা চুক্তি না। সালামের মাধ্যমে কোনো পণ্য বিক্রি করা হচ্ছে মানে এটা বিক্রি হয়ে গেছে, এই পণ্যটা কাস্টমারকে নির্ধারিত সময়ে হ্যান্ড ওভার করতে হবে, এটা বিক্রি হয়ে গেছে। এরপরে চুক্তির সময় পৌন মূল্য ক্রেতা কর্তৃক বিক্রেতাকে অর্পণ করা জরুরি। সালাম লেনদেনের চুক্তির সময় একদম পণ্যের যা মূল্য আছে টোটাল মূল্যটা বিক্রেতাকে অর্পণ করতে হবে, এখানে কোনো ধরনের কালক্ষেপণ করার সুযোগ নেই। অর্থাৎ একটা পণ্যের যা মূল্য সব দিতে হবে, এখানে বিলম্ব করা বা কিস্তিতে দেওয়া, অর্ধেক অর্ধেক দেওয়া এভাবে সুযোগ নেই। যেমন মনে করেন কেউ সালাম চুক্তিতে আম বিক্রি করলো, অনেক সময় আম ব্যবসায়ীদের প্রয়োজন হতে পারে যে গাছে এখনো আম ধরে নাই, তো দেখা যাচ্ছে আম ধরতে আরো 1 মাস 2 মাস বাকি, এখন তার টাকার প্রয়োজন। তিনি কি করবেন? তিনি চিন্তা করলেন আমের একটা পরিমাণ তিনি ঠিক করে তিনি সালাম চুক্তিতে এটা সেল করে দিবেন। তখন তিনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে তিনি তার একটা আইডিয়া অনুযায়ী যে তার বাগানে কি পরিমাণ আম হতে পারে, তিনি একটা আইডিয়া করলেন যে 30 মণ আম হতে পারে। তো ওই 30 মণ আম একটা দাম ধরে উনি এটা অগ্রিম কারো কাছে বিক্রি করে দিয়ে তিনি চাইলে টাকা নিয়ে নিতে পারেন। এরপরে যখন সময় মতো আম হবে তিনি আমটা পৌঁছে দিবেন। এইভাবে যখন তিনি 30 মণ আম বিক্রি করবেন তখন নগদ টাকাটা নিতে হবে। এখন যদি এখানে নগদ টাকা না নেওয়া হয় ক্রেতার কাছ থেকে, তখন যেটা হবে সেটা হচ্ছে এটা বাইউল কালি বিল কালি হয়ে যাবে। বাইউল কালি বিল কালি মানে হচ্ছে এমন লেনদেন যেখানে সামান এবং মাবি দুইটাই বাকি। বাইউল কালি বিল কালি মানে হচ্ছে এমন লেনদেন যেখানে সামান এবং মাবি দুইটাই বাকি। আর শরীয়তে এমন কোনো লেনদেন জায়েজ নাই যেখানে সামান মাবি দুইটাই বাকি। এটা কোনো লেনদেনই হয় না, এটা এক ধরনের প্রতারণা যে সামানটাও বাকি মাবিও বাকি। আর সালাম লেনদেনে তো আপনার মাবি বাকি কিন্তু সামান নগদ। কিন্তু এখানে যখন আপনি সামানও নগদ দিচ্ছেন না, সামানও বাকি রাখতেছেন, তখন দেখা যাচ্ছে দুইটা মানে লেনদেনের তরফা দুইটা দিক সামান এবং মাবি দুইটাই বাকি হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে আলেমগণ ফুকাহায়ে কেরাম এই ধরনের লেনদেনকে নাজায়েজ বলে আখ্যায়িত করেছেন। তবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি 3 দিন পর্যন্ত মূল্য বিলম্ব করার একটা অপশন বা সুযোগ দিয়েছেন। কয়দিন পর্যন্ত বললাম? 3 দিন। 3 দিন পর্যন্ত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এই কথাটা আধুনিক ফুকাহায়ে কেরাম গ্রহণ করেছেন এই কারণে যে অনেক সময় দেখা যায় বর্তমানে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে হয়, সেই জন্য অনেক সময় দেখা যায় নগদ লেনদেন করা বা একটু বিলম্ব হওয়ার কোনো সময় প্রসঙ্গ আসতে পারে। যেমন মনে করেন আপনি আহ বৃহস্পতিবার রাতে লেনদেন করলেন, কথার কথা, কারণ টাকাটা আপনি ব্যাংকে দিবেন কাউকে, তো বৃহস্পতিবার রাতে কি কাউকে ব্যাংকে টাকা দেওয়া সম্ভব? জি। বৃহস্পতিবার রাতে কি আপনি কোনো ব্যাংক লেনদেন করতে পারবেন? জি না। তো এটা সম্ভব করার নয়। জন্য দেখা যাচ্ছে আপনাকে শুক্রবার শনিবার 2 দিন ওয়েট করতে হবে। অনেক সময় বর্তমানে অনলাইন ব্যাংকিং এ লেনদেন করা যায়, কিন্তু এখানেও দেখা যায় মানি ট্রান্সফার হতে আপনার অনেক সময় 2 দিন 3 দিন সময় লাগে, বা বিশেষ করে ছুটির দিনে পড়ে গেলে অনেক সময় সময় লাগে। এক ব্যাংক থেকে যখন আরেক ব্যাংকে আপনি মানি ট্রান্সফার করবেন, এটা অনেক সময় এটা বাংলাদেশ ব্যাংকের থ্রুতে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে মানি ট্রান্সফার হয়। তো এটা অনেক সময় অনেক সময়ের প্রয়োজন হয়ে যায় আপনার। তো যাই হোক, এখানে যেটা বলতে চাচ্ছি আমরা যে ইমাম মালিক রহিমাহুল্লাহর যে মতামতটা, এটাও ক্ষেত্র বিশেষ অনেক জায়গায় প্রযোজ্য হতে পারে। এজন্য কারণ অনেক সময় দেখা যায় আমাদের এরকম ব্যাংকিং চ্যানেলে বা এমন কোন উপায়ে লেনদেন করতে হয় যেখানে লেনদেনে 1 থেকে 2 দিন সময় লাগে। তো আমরা যদি ইমাম মালিক রহিমাহুল্লাহর মতামতটাও গ্রহণ করি, তাহলে আমাদেরকে বলতে হচ্ছে যেখানে সামানটা আপনার
বিলম্ব যদি কেউ করেও তাহলেও ইমাম মালিকের মতে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত বিলম্ব করা যাবে। এরপরে দেখেন, ক্রয় বিক্রয় চুক্তি চূড়ান্ত হওয়ার সময় নির্দিষ্ট পণ্য বিক্রেতার মালিকানায় থাকে না। তদুপরি ভবিষ্যতে পণ্য সরবরাহ করা হবে এ দায়িত্ব নিয়ে ক্রয় বিক্রয় চুক্তি চূড়ান্ত করা হয়। তো স্বাভাবিকভাবে সালাম লেনদেনে যখন একটা পণ্য সেল করা হয়, পণ্যের অস্তিত্বই থাকে না তখন। তবে ভবিষ্যতের একটা শর্তকে সামনে রেখে আপনার এই পণ্যের লেনদেনটা করা হয়। এখনো যদিও পণ্য নাই, কিন্তু পণ্যটা তৈরি হবে, হয় ফসল হবে, ফসল হলে এরপরে আমরা এটা দিতে পারবো এই শর্তের উপর। পণ্য সুনির্দিষ্ট করা হয় না, তবে গুণাগুণ বর্ণনার মাধ্যমে অজ্ঞতা যতদূর সম্ভব দূর করা হয়। তো এখানে পণ্য সুনির্দিষ্ট করা যাবে না যে এই পণ্যটাই দিব, মানে এটা কিভাবে করবে, পণ্যের তো অস্তিত্ব নাই এখন। যেটা করা যাবে সেটা হচ্ছে আপনার যে গুণাগুণ বলবে যে এই কোয়ালিটির আম, এরকম মিষ্টি হবে, এরকম কোয়ালিটি হবে, সাইজটা এরকম হবে, এইভাবে আপনার কোয়ালিটি বলে এরপরে সেল করা যাবে। পরবর্তীতে যদি দেখা যায় ওরকম কাছাকাছি কোয়ালিটি, তাহলেও সেটা গ্রহণযোগ্য। মানে একেবারে খাপে খাপ তো মিলবে না, 10-9 হবে বা 18-20 হবে, এরকম হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যদি বেশি পার্থক্য হয়, তখন আবার ক্রেতার সেখানে আপনার খেয়ার রুইয়া সাব্যস্ত হবে। দেখেন, সালামের প্রয়োগ ক্ষেত্র, সালাম এটি একটি চুক্তি, একটি ব্যাপক চুক্তি। এটি প্রাকৃতিক দ্রব্য, কারখানায় তৈরি দ্রব্য সবকিছুতেই হতে পারে। সালাম যে শুধুমাত্র কৃষিজাত পণ্যের ক্ষেত্রে হবে এরকম না, এটা কারখানায় তৈরি যে কোনো দ্রব্যের ক্ষেত্রেও সালাম হতে পারে। তবে শর্ত হলো, সালাম যে সকল প্রোডাক্ট বা পণ্য হবে, দ্রব্যগুলো এমন হওয়া যেগুলোর পরস্পর উল্লেখযোগ্য কোনো তফাৎ হয় না। যেমন ডিম, ডিমের ক্ষেত্রে সালাম হতে পারে, কিন্তু প্রাণী, পশু এসবে সালাম চুক্তি প্রয়োগ হবে না। কারণ প্রাণীর ক্ষেত্রে একটা ছাগলের সঙ্গে আরেকটা ছাগলের অনেক তফাৎ হয়। একই সাইজ, দেখতে একই রকম, কিন্তু দামে তারতম্য হয়। এই জন্য ফুকাহে কেরাম স্পষ্ট বলেছেন যে হায়াওয়ানের ক্ষেত্রে সালাম লেনদেন প্রযোজ্য হয় না। ডিমের ক্ষেত্রে করা যাবে, কারণ এগুলো কাছাকাছি হয়। ঠিক তেমনি ভাবে কোনো কোম্পানির তৈরি পণ্য, মনে করেন একটা কোম্পানি কলম বানায়, তো তারা চাইলে এই কলমে সালাম করতে পারবে। কোনো কোনো কোম্পানি চকলেট বানায়, তারা চাইলে এখানে সালাম করতে পারবে। যে কোনো কোম্পানির এমন কোনো পণ্য যেগুলো একটার সঙ্গে আরেকটার তেমন কোনো পার্থক্য হয় না, এখানে চাইলে সালাম লেনদেন করার অপশন আছে। এখানে দেখেন, সালাম কন্টাক্ট বা সালাম লেনদেনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী বা নির্দেশনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালাম লেনদেনে পূর্ণ মূল্য চুক্তির মজলিসে বিক্রেতা বরাবর হস্তান্তর করা, এটা সালাম লেনদেনের অন্যতম মৌলিক একটি শর্ত। ইমাম মালিকের মতানুসারে 2 থেকে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত বিলম্ব করা যাবে, যেটা আমরা আলোচনা করেছি। মূল্য হিসাবে নির্দিষ্ট কোনো বস্তুর উপকারও নির্ধারণ করা যায়, এটাকে মানফাআত বলে আপনার। যেমন আপনি কারো সঙ্গে সালাম চুক্তি করে মূল্য হিসাবে তাকে বললেন যে, যদিও এটার প্রচলন নাই বর্তমানে, এরপরও এরকম হতে পারে, আপনি বললেন যে ঠিক আছে, আমি তো মূল্য হিসাবে তোমাকে টাকা দিব না, বাট তুমি আমার বাসায় 3 মাস থাকতে পারবা, আমার অমুক বাসাটা খালি আছে, এটা 3 মাস তুমি থাকতে পারবা, এটার ভাড়া আছে 15,000। তো 3 মাস থাকা মানে 45,000 টাকার সুবিধা ভোগ করা। তো জিনিসের দাম আসে 45,000 টাকা, বাট আমি তোমাকে নগদ টাকা দিব না, বরং এর পরিবর্তে তোমাকে 45,000 টাকার একটা সুবিধা দিব। বুঝতে পেরেছেন মানফাআতটা? এরপরে জি। দেখেন, সালামের মধ্যে যেই পণ্যে সালাম চুক্তি হয়, এই পণ্যের জাতীয়তা, প্রকার, পরিমাণ, গুণাগুণ, কোয়ালিটি, এই সব বিষয়, টোটাল বিষয় এমনভাবে নির্ধারণ করতে হবে যেন পরবর্তীতে ঝগড়া সৃষ্টি না হয়। এরপরে দেখেন আরো কিছু প্রয়োজনীয় শর্তাবলী। পণ্য এমন স্থানের সাথে সুনির্দিষ্ট হওয়া যাবে না যা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুনির্দিষ্ট কোনো বাগানের আম, এটা বিক্রি করা যাবে না। সুনির্দিষ্ট ক্ষেতের ফসল বিক্রি করা যাবে না। কারণ আপনি যদি নির্দিষ্ট করে দেন যে আমার অমুক বাগানের ফল আমি বিক্রি করব, তাহলে এমন হতে পারে ওই বাগানে ঝড় তুফান হতে পারে, ফল নষ্ট হয়ে যেতে পারে। তো সুনির্দিষ্ট কোনো জায়গা এটা উল্লেখ করা যাবে না। আপনি এখানে পণ্য বিক্রি করছেন, তো যখন সময় হবে তখন ওই মানের পণ্য আপনার কাস্টমারকে দিতে হবে। এটা আপনি আপনার নিজের বাগান থেকে দিবেন না অন্যের বাগান থেকে দিবেন, সেটা আপনার বিষয়। এই জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা শর্ত করা যাবে না। পণ্য গ্রহণ ও হস্তগত করার পূর্বে তা অন্যত্র বিক্রি করতে পারবে না। সর্বোচ্চ ওয়াদা চুক্তি করতে পারবে অথবা প্যারালাল সালাম করতে পারবে। এর মানে হলো, কথার কথা, মনে করেন আপনাদের কারো কাছ থেকে আমি সালাম চুক্তিতে একটা পণ্য কিনলাম,
এই পণ্যটা আপনি আমাকে রমজান মাসে হ্যান্ড ওভার করবেন আরো 3-4 মাস পরে। এখন মাহে রমাদানে যখন হ্যান্ড ওভার করবেন, তখন গিয়ে আমি পণ্যটা বুঝে পাবো। এখন আমি যদি এখনই ওই যে রমজান মাসে পণ্যটা পাবো, এটা যদি এখনই কোনো কারো কাছে সেল করে দেয়, এটা জায়েজ হবে না। পণ্যটা আমি যখন বুঝে পাবো তখন চাইলে আমি এটা সেল করতে পারবো। এই রমজান মাসে যখন আপনি আমাকে বুঝায় দিবেন তখন সেল করতে পারবো। বাট আমি আপনার কাছ থেকে সালাম চুক্তিতে পণ্য কিনে এখনো পণ্যই বুঝে পাই নাই, এটা আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, তাহলে এই ধরনের সালাম চুক্তির পণ্য বুঝে পাওয়ার আগে বিক্রি করা শরীয়তে কখনোই জায়েজ নাই। প্যারালাল সালাম করা যাবে। প্যারালাল সালাম মানে হচ্ছে আপনার যে আসসালামুল মুওয়াজি বলে যেটাকে, এটা হতে পারে যে আমি আপনার কাছ থেকে সালাম চুক্তিতে 30 মণ আম কিনলাম, কথার কথা, আমি তো আম এখনো পাই নাই। আমি আবার আরেকজনের সঙ্গে সালাম চুক্তি করতে পারবো 30 মণ আমের। আমি আবার আরেকজনকে বলতে পারবো যে ভাই আমি 30 মণ আম আপনাকে আপনার কাছে সেল করতে চাই। ঠিক আছে, তা কবে দিবেন? 3 মাস পরে দিব। কারণ আমার ধারণা যে আপনি আমাকে 3 মাস পরে 30 মণ আম দিবেন, দিলে এটা আমি তাকে বুঝাই দিব। প্যারালাল সালাম মানে হচ্ছে যেখানে ডাবল সালাম চুক্তি হচ্ছে। আমি আপনার কাছ থেকে সালাম চুক্তিতে একটা পণ্য নিলাম, নিয়ে এটাই আবার আমি আরেকজনের কাছে সালাম চুক্তিতে বিক্রি করে দিলাম, যেটাকে আসসালামুল মুওয়াজি বলা হয়, যেখানে ডাবল সালাম চুক্তি হয়। এটা জায়েজ যদি কিনা দুইটা চুক্তি সম্পূর্ণ আলাদা হয়, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড না হয়, সম্পৃক্ত না হয়। এরপরে দেখেন, বিক্রেতার জিম্মায় থাকা ক্রেতার ঋণকে সালাম চুক্তির মূল্য হিসাবে নির্ধারণ করা যাবে না। এর মানে হচ্ছে, যেমন আমি আপনার কাছ থেকে, আপনাদের কারো কাছ থেকে সালাম চুক্তিতে 30 মণ আম কিনলাম। 30 মণ আমের দাম কত আসে? কথার কথা 30,000 টাকা। তো আমি আপনাকে বললাম, বা আমার ব্যবসায়ীকে আমি বললাম যে ভাই মূল্য তো আসে 30,000 টাকা, আমি তো আপনার কাছে 30,000 টাকা পাই, এটা কাটাকাটি করে রাখেন। এটা জায়েজ নেই। আমি যদি এই ব্যবসায়ীর কাছে 30,000 টাকা আগে থেকে পাই, ঋণ থাকে, তাহলে সেটা আগে উসুল করতে হবে, করে ওই টাকাটা তাকে সালামের মূল্য বাবদ দিতে হবে, পণ্যের মূল্য বাবদ। অর্থাৎ কোনো ঋণকে পণ্যের মূল্য বাবদ কাটাকাটি করা যাবে না, এটা জায়েজ হবে না। এটা অনেকটা আপনার জাকাতের মাসালার মতো। দেখেন, জাকাতের একটা মাসালা আমরা জানি, যে কেউ যদি এমন হয়, কারো কাছে আমি টাকা পাই, কথার কথা 10,000 টাকা পাই, উনি আবার অভাবী মানুষ, গরিব মানুষ, জাকাতের উপযুক্ত, আমি যদি তার 10,000 টাকা মাফ করে দিই, তাহলে কি জাকাত আদায় হবে? মাসালা জানেন না আপনারা? জাকাত আদায় হবে? জেনে। কি করতে হবে এখানে? হিলাটা কি? এখানে হিলা হবে আপনার, আপনি কারোর কাছে 10,000 টাকা পান, তিনি অভাবী, দরিদ্র, জাকাতের উপযুক্ত না, আপনি চাচ্ছেন যে কোনোভাবে এই টাকাটা জাকাতের মাধ্যমে এই টাকাটা কাটাকাটি করতে, যেন আপনার জাকাত আদায় হয়, ঋণটা উসুল হয়। তো আপনি মনে করেন এক কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি তাকে 10,000 টাকা জাকাত দিবেন। তো 10,000 টাকা জাকাত দেওয়ার পরে তার সঙ্গে একটা ওয়াদা থাকবে যে তোমাকে আমি 10,000 টাকা জাকাত বাবদ দিব। তো দেওয়ার পরে সে মালিক হবে। মালিক হওয়ার পরে ওই 10,000 টাকাই সে আপনার ঋণ বাবদ আপনাকে আদায় করে দিবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে মনে করেন এক ঢিলে দুই পাখি হলো, যে আপনার জাকাতটাও আদায় হইলো, আবার তার কাছে যে আপনি টাকা পাইতেন সেই টাকাটাও উসুল হইলো। আচ্ছা, এখানে দেখেন সালাম কন্ট্রাক্টের জন্য প্রয়োজনীয় শর্তাবলী বা নির্দেশনা। দেখেন, চুক্তিতে যে পণ্যের আলোচনা হয়েছিল মেয়াদান্তে সেটাই অর্পণ ও গ্রহণ করতে হবে, পরিবর্তন করা বৈধ নয়। এর মানে হচ্ছে, সালাম চুক্তিতে যেই পণ্যটা ঠিক করা হয়েছিল ওইটাই মেয়াদ শেষে দিতে হবে, এটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তবে আইওফি আল মাইরুস শারঈয়া, ইসলামিক শরিয়ার যে মানদণ্ডের যে কিতাবটা রয়েছে, বাহরাইন ভিত্তিক একটি সংস্থা, হাইয়াতুল মুহাসাবা ওয়াল মুরাজাআ লিল মুআসসাসাতিল মালিয়াতিল ইসলামিয়া, অনলাইনে দেখবেন তাদের ওয়েবসাইট আছে, কার্যক্রমগুলো আছে। এই সংস্থা আপনার, তারা ফিকহের বা ফিকহুল মুআমালাতের, ইসলামী অর্থনীতির বিভিন্ন বিষয়ে তারা মানদণ্ড প্রণয়ন করেছে। তারা এখানে কিছু শর্ত সাপেক্ষে বলেছে যে সালাম চুক্তিতে পণ্যটা যদি কেউ পরিবর্তন করতে চায়, তাহলে শর্ত হচ্ছে পণ্যটা মুদ্রা না হতে হবে, যার দ্বারা পরিবর্তন করা হবে সেটা সালাম ক্যাপিটাল অনুপাতে পণ্য হওয়ার যোগ্য হতে হবে। 3 নাম্বার বলতেছে, অর্পণের সময় পরিবর্তিত পণ্যের বাজার দর পূর্ব পণ্যের বাজার দরের চেয়ে অধিক না হতে হবে। প্রথম শর্ত দিছে মুদ্রা না হতে হবে। এর মানে হচ্ছে, সালাম, আপনি যেই পণ্যে সালাম করেছিলেন সেই পণ্যটা ছিল একটা মুদ্রা, ডলার হতে পারে বা যে কোনো দেশের কারেন্সি হতে পারে। আপনি কথার কথা কাউকে অগ্রিম টাকা দিয়ে বলে রাখলেন যে ভাই আমাকে
3 মাস পরে এত ডলার দিয়েন, আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, আমাকে 3 মাস পরে আপনি 1,000 ডলার দিয়েন, এভাবে বলে রাখলেন। তো এটা তো সালাম চুক্তি। তো এটা 3 মাস পরে আপনার ডলারে নিতে হবে, এটা অন্য কোনো পণ্যে বা প্রোডাক্টে এটা পরিবর্তন করা যাবে না। এরপরে আপনার, আপনি অর্ডার দিলেন আম, এখন এটা লিচুতে পরিবর্তন করতে চাচ্ছেন। তো আমের একটা বাজার দর আছে, লিচুর একটা বাজার দর আছে, দুইটার বাজার দর যদি সেম টু সেম না হয়, তাহলে একটার পরিমাণ আম 30 মণ, এই জায়গায় যদি 30 মণ লিচু নেওয়া হয়, তো লিচুর ক্ষেত্রে তো মনের হিসাব না, লিচুর ক্ষেত্রে আমরা জানি যে এটা আপনার গাণিতিক মানে গুণে গুণে বিক্রি করা হয়, 100 লিচুর দামে তো, 200 লিচুর দামে তো। তো আমের সঙ্গে তো লিচু পরিবর্তন করলে দুইটার দামের তো তারতম্য হবে, দাম মিলবে না আপনার। তো বোঝা যাচ্ছে যে আমের সঙ্গে লিচু পরিবর্তন করা যাবে না। আর কিরে, একান্ত করতে হলে কোথায় মূল্যমান বের নিয়েছে? করে তারপর জেনে পরিবর্তন আর করতে হবে। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সালামের ক্ষেত্রে যেই পণ্যে সালাম চুক্তি হয়েছিল সেই পণ্যটা চেঞ্জ করা যাবে না, মানে অন্য কোনো পণ্যে এটাকে পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, এখন আপনি অর্ডার দিছিলেন মনে করেন আম, এখন আপনি 1-1.5 মাস পরে চিন্তা করলেন যে এবার আমি আমের ব্যবসা করবো না, লিচুর ব্যবসা করব। এখন আপনি চিন্তা করলেন যে আপনার যে মালিক তার তো আমের ব্যবসাও আছে, লিচুর বাগানও আছে, আমের বাগানও আছে। তাকে বললেন যে ভাই আমার আম দরকার না, আমাকে লিচু দেন। বুঝছেন বিষয়টা? জি তা আপনি টাকা দিছিলেন কিসের জন্য? আমের জন্য না? এখন জি আপনি চাচ্ছেন কারণ আম আর লিচু দুইটার বাজার দর কি এক? না এই জন্য জি একটার জায়গায় আরেকটা পরিবর্তন করা যাবে না। আর পরিবর্তন করা যায় একটা স্রোতে, সেটা হচ্ছে মনে করেন আপনি আম অর্ডার দিছিলেন 30,000 টাকার, কথার কথা। তো ঠিক এই দামের মধ্যে যে লিচু আসে ওই পরিমাণ লিচু আপনি নিচ্ছেন। এভাবে যদি হয় দাম, আপনি যদি মূল্যমান ঠিক রেখে পরিবর্তন করেন তখন সেটা জায়েজ হবে। তবে স্বাভাবিক অবস্থায় একটা পণ্যে সালাম চুক্তি হওয়ার পরে সেটা আর চেঞ্জ করা যায় না। প্রচলিত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আম বাগান ব্যবসায়ীদের সঙ্গে সালাম চুক্তিতে আবদ্ধ হওয়া, যেটা আমরা বললাম। আমাদের বাংলাদেশে আম ব্যবসায়ীরা সিজনের আগেই আম বিক্রি করে, জানেন আপনারা? জি হুজুর, কিভাবে বিক্রি করে বলেন? বিক্রি করে জানি, কিন্তু সিস্টেমটা কেমন? ওই অঞ্চলের কেউ নাই? রাজশাহী? আচ্ছা, মূলত সিস্টেম না, তারা মূলত আপনার দেখা যায় এখনো গাছে আমের ফুলই আসে নাই, কিন্তু তারা বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের কাছে আম বিক্রি করে দেয়। এরপরে যখন মৌসুম আসে তখন সেই আমগুলো হ্যান্ড ওভার করে। ততদিন পর্যন্ত আম তারাই দেখাশোনা করে, বাগান তারাই দেখাশোনা করে, বাগানের মালিকই দেখাশোনা করে। এই যে অগ্রিম আম বিক্রি করে দেওয়া, এটা একভাবেই করা যায়, সেটা হচ্ছে সালাম চুক্তিতে করা যাবে। বুঝতে পারছেন? সালাম চুক্তি ছাড়া এটা বিক্রি করার কোনো সুযোগ নেই। গাছে ফল আসার আগে কি ফল বিক্রি করা যায়? কি বলেন? জি না। ফল বিক্রি করা যায় না। তো গাছে ফল আসার আগে ফল বিক্রি করার একটাই সুরত শরীয়তে, সেটা হলো সালাম। তো বিক্রি করতে চাইলে সালাম চুক্তিতে করতে হবে। আর সালাম চুক্তিতে বিক্রি করতে চাইলে সালামের শর্ত আছে আপনার। পণ্যের কোয়ালিটি, গুণাগুণ সব বলতে হবে, পরিমাণ বলতে হবে, পণ্যের দাম ঠিক করতে হবে, সময় ঠিক করতে হবে আপনার। বুঝতে পারছেন? হাদিসে আসছে মান আসলাফা ফাল্যুসলিফ ফি কাইলিন মালুমিন ওয়া ওয়াজনিন মালুমিন ইলা আজালিন মালুমিন। পরিমাণও ঠিক করতে হবে, সময়ও ঠিক করতে হবে, কোয়ালিটি গুণাগুণ এগুলো ঠিক করতে হবে, এরপরে বিক্রি করা যাবে। এরপরে দেখেন সালামের নামে প্রচলিত বহু সুদী লেনদেন। সালামের নামে যে সুদী লেনদেন হয় এটা জানেন? আমাদের গ্রামে গঞ্জে এক ধরনের লেনদেন প্রচলন আছে, সেটা কেমন? মানে কারো মনে করেন টাকা দরকার, তার 50,000 টাকা দরকার, তো টাকা কারো কাছে চাইছে, তো যার কাছে চাইছে উনি একটা শর্ত দিছে যে ঠিক আছে, তোমার 50,000 টাকা দিলাম, আমাকে 2 মাস পরে এই 50,000 টাকার বিপরীতে 50 মণ ধান দিবা। তো 50,000 টাকার বিপরীতে 50 মণ ধান চাওয়া, এটা কি সালাম চুক্তি না? জি জি এটা সালাম চুক্তি। তো 2 মাস পরে 50 মণ ধান দিবা, এটা কেন বলে যেন 50,000 টাকাটা একটু বাড়ে। তো এখন 50,000 টাকা লোন দিছে যে ঋণগ্রস্ত ব্যক্তি, তিনি লোন নিছেন, তার কাজে ব্যবহার করছেন। আর 2 মাস পরে তিনি ঋণদাতাকে গিয়ে বললেন যে ভাই আপনি তো 50 মণ ধান চাইছিলেন, তো 50 মণ ধান নিয়ে আসি। তখন ঋণদাতা বলে যে ভাই ধান দিয়ে আমি কি করব, বাজারে 50 মণ ধানের দাম কত এখন? এখন তো 50 মণ ধানের দাম 60,000 65,000 টাকা। কয় আমার ধান দরকার নাই, আমাকে 65,000 টাকা দিয়ে দেন। তো দেখেন এখানে 50,000 টাকা দিল, বিনিময়ে কত টাকা নিল? 65,000। পঁয়ষট্টি
জি ধানটাকে এখানে কি হিসাবে ব্যবহার করা হলো? জাস্ট একটা মনে করেন একটা মিডলে একটা পণ্যের উদাহরণ আনা হলো, কিন্তু এই পণ্যটা এখানে ব্যবহার করা হয়নি। যদিও সালাম লেনদেনের একটা সুরত বা আকৃতি দাঁড় করানো হয়েছে, কিন্তু বাস্তবে এখানে সালাম লেনদেন হয় নাই, বরং এটাকে ব্যবহার করে 50,000 টাকা দিয়ে 15,000 টাকা এখানে লাভ করা হয়েছে। তো এই যে প্রচলিত লেনদেন, এটাও বৈধ না। তো এগুলোকে বৈধভাবে লেনদেন করা যায় সেটা হচ্ছে, আপনি কাউকে 50,000 টাকা ওই সালাম চুক্তিতেই দিলেন, 50 মণ ধানের বিপরীতেই 50,000 টাকা দিলেন। তো 2 মাস পরে যখন সে টাকা সে 50 মণ ধান দিবে, তখন আপনি তাকে বললেন যে ঠিক আছে, ভাই আমার তো ধানটা এই মুহূর্তে প্রয়োজন নাই, আপনি কত মণ ধান আসছে, বলে 50 মণ। তা আপনি আমার পক্ষ থেকে উকিল হয়ে আমার ধানটা বিক্রি করে দেন। 2 মাস পরে আপনি তাকে দায়িত্ব দিবেন যে ভাই আপনি আমার পক্ষে ধানটা বিক্রি করে দেন। তো উনি তখন আপনার পক্ষে ধান বিক্রি করে বিক্রির টাকাটা আপনাকে দিবে। তো 50 মণ ধান আপনি তাকে দিছেন। তো ওই 50 মণ ধান 2 মাস পরে যখন সে আপনাকে দিবে, তখন সে এটা বিক্রি করলো, বিক্রি করে যেই টাকা আসে, 60,000 আসুক 62,000 আসুক, যেই টাকা আসবে সেই টাকা সে আপনাকে দিবে। অনেকে এই মাসে ধান দিচ্ছে, তো ধান জানুয়ারি মাসে ধান আপনার 1,000 টাকা বস্তা, আমাদের ইন্ডিয়ায় যেটা হয় যে, তো জানুয়ারি মাসে 1,000 টাকা ধান বিক্রি করলো, বিক্রি নয় তাকে দিল। তো যিনি কিনছেন তানার এই শর্তে দিল যে আপনি আমার এপ্রিল মাসে আমাকে এই ধান আমাকে দিবেন, কিংবা ওই সময় যে দামটা হবে সেই দাম অনুযায়ী আমাকে টাকা দিলে চলবে। তাহলে জানুয়ারিতে 1,000 টাকা নিল, আর এপ্রিলে যাওয়ার পরে ওইটা 1,500 টাকা দাম হলো, তখন 1,500 টাকা দরে যিনি নিয়েছিলেন তিনি দিচ্ছেন। এটা নাকি নেওয়া যায়, হবে যে? এটা প্রথমে তো এখানে কি প্রথমে টাকা দিচ্ছে না ধান দিচ্ছে? ধান দিচ্ছে, যে ধানটা, যে আমি জানুয়ারি আপনার ধান দিচ্ছি, সেই সময়ের দাম আপনার 1,000 টাকা, আর এপ্রিলে আমার ওই সময় যে ধানের দামটা হবে তখন আমার টাকা দিবে কিংবা ধান দেবে। তো ধান তো সেই সময় দেওয়া সম্ভব নয়, তো টাকা দেওয়ার কথা বলছে। টাকা তো তখন ধানের দামটা বেড়ে যাচ্ছে 500 টাকা করে বস্তা হিসাবে। এখানে দেখেন, এখানে যখন ধান দিচ্ছে, জি এখানে দুইটা স্রোত হতে পারে। একটা হচ্ছে ঋণটাই, ধানটাই এখানে ঋণ হিসাবে দিচ্ছে, মানে জি সরাসরি পণ্যটা এখানে খরচ হিসাবে দিচ্ছে। বুঝতে পারছেন? জি যেমন জি জি কে প্রশ্ন করতেন, নামটা কি? নুরুল হুদা বন্ধু। আমাদের উত্তরবঙ্গের ভাই নুরুল হুদা। যে জি, বাংলাদেশ, উত্তরবঙ্গ না, এই আপনি তো বাংলাদেশ না, পশ্চিম ইন্ডিয়া, ইন্ডিয়া জি। ইন্ডিয়ার। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এদিকে ভাটাওতেই হয় যে, ভাটাতে সিস্টেমটা আপনার বেয়াদবি মাফ করবেন, ভাটাতে আপনার 5,000 টাকা 1,000 ইট, বুঝতে পারছেন জি? তো পাঁচ জি, হাজার জি। টাকায় 5,000 টাকায় 1,000 ইট। তো ওইভাবে ভাটাওয়ালারা একটা একটা দানি থেকে কিনে নেয়। ওইটা 1 বছর পরে আপনার 10,000, কেউ 10,000 ইটের টাকা দিল কিংবা 5,000 ইটের টাকা দিল, তখন ওই ধান মানে ইটটা যখন নেওয়া হচ্ছে তখন 3,000 টাকা হিসাবে এসে যাচ্ছে। কেননা তখন তো আপনার 5,000 টাকা দরে দিয়েছিল, কিন্তু লাভ অংশে দেখা যাচ্ছে আপনার 3,000 টাকা এসে যাচ্ছে। এই যে 2,000 টাকা লাভটা হচ্ছে জি, এটাও তো কেমন হবে জি। ধানের ক্ষেত্রে আগে শেষ করি, ধানটা যদি ঋণ জি হিসাবে দেয়, যেমন জি আমি নুরুল হুদা ভাই আপনাকে ঋণ হিসাবে ধান দিলাম, 10 মণ ধান দিলাম, কথার কথা জি জানুয়ারিতে দিলাম, আপনাকে বললাম যে ভাই আমাকে আগামী এপ্রিলে আপনি 10 মণ ধান দিবেন। এটা হলো আমি জি ধান দিলাম, আবার ধানই আমি চাচ্ছি, এটা সমস্যা নাই। যেমন আমি জি জি আপনাকে এক ভরি গোল্ড বা এক ভরি অলংকার, সোনার অলংকার ঋণ হিসাবে দিলাম, এবং আমি বললাম যে 1 বছর পরে আপনি আমাকে এই এক ভরি অলংকার আবার পরিশোধ করবেন। এটা অনেকে লেনদেন করে যেন আপনার ভ্যালুটা ঠিক থাকে, মানে মূল্যমানটা ঠিক থাকে। কারণ দেখা যায় টাকা ঋণ দিলে অনেক সময় টাকার দাম তো কমে দিন দিন, ঠিক না? জি জি টাকার মান তো দিন দিন কমে আপনার। তো টাকার বিপরীতে যদি আপনার স্বর্ণ ঋণ দেন, কারণ গত বছর আমাদের বাংলাদেশের স্বর্ণের ভরি ছিল আপনার কথার কথা 1.5 লাখ টাকা, এখন ভরি হয়েছে 1,98,000। গত বছর যদি নুরুল হুদা ভাই আপনাকে আমি এক ভরি স্বর্ণ দিতাম লোন হিসাবে, এবং আমি যদি বলতাম যে আমাকে এই বছর এই জানুয়ারিতে এক ভরি স্বর্ণ পরিশোধ করতে হবে, এই জানুয়ারিতে ওই এক ভরি স্বর্ণ আপনি আমাকে পরিশোধ করতে গেলে লাগতো আপনার কত, 2 লাখ টাকা, ঠিক না? তো দেখা জি যাচ্ছে জি যে এখানে আমার টাকার মানটা ঠিক থাকতো।
তো গত বছর জি যদি আপনাকে স্বর্ণ না দিয়ে 1.5 লাখ টাকা দিতাম, এই বছর 1.5 লাখ টাকাই পাইতাম আমি, বেশি নেওয়া জায়েজ হইতো না। কিন্তু আমি জি আপনাকে গোল্ড দিয়ে গোল্ড নিলাম আমি, এতে কি হলো, আমার ভ্যালু বা মূল্যমানটা ঠিক থাকলো, এটা জায়েজ। আমি আপনাকে ধান দিয়ে 3 মাস পরে ধান নিলাম, সমস্যা নেই। কিন্তু 3 মাস পরে যদি আমি আপনাকে বলি ভাই ধান দিয়ে আমি কি করব, ধানের মূল্যটা দিয়ে দেন, এটা আবার জায়েজ নাই। আমি ধান এখন দিলাম, ধানের দাম কম, এরপরে 3 মাস জি পরে ধানের দাম নিলাম, তো এখন 1,000 টাকা, 3 মাস পরে হলো 1,500 টাকা, তখন আমি জি ধান না নিয়ে বললাম যে আমার 1,500 ধরে দিয়ে দেন, এটা জায়েজ নেই। হুম, বুঝছেন? জি 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 পরিষ্কার। এটার ব্যাপারটা ওই মানে অনুরূপ একই হবে জি। একই একই, হ্যাঁ একই। এখানে দেখেন প্যারালাল সালাম, প্যারালাল সালাম আমরা যেটা আলোচনা করেছি, যে প্যারালাল সালাম যেটাকে আসসালামুল মুওয়াজি বলা হয়, এটা মূলত হচ্ছে ডাবল সালাম চুক্তি করা। যেমন আমি নুরুল হুদা ভাইয়ের কাছ থেকে সালাম চুক্তিতে একটা পণ্য নিলাম, এটা আবার আমি আরেকজনের কাছে সালাম চুক্তিতে বিক্রি করে দিলাম। আমি তার কাছ থেকে সালাম চুক্তিতে নিছি, আবার আরেকজনের কাছে সালাম চুক্তিতে এটা বিক্রি করছি। কেমন, যেমন নুরুল হুদা ভাইয়ের কাছ থেকে আমি সালাম চুক্তিতে 30 মণ ধান কিনলাম, তিনি এটা আমাকে, এখন কি মাস চলো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে তিনি আমাকে 30 মণ ধান বুঝায় দিবেন, তা আমি তাকে টাকা দিয়ে দিছি অগ্রিম, দিয়ে 30 মণ ধান সালাম চুক্তিতে নিছি, এটা আমি জানুয়ারিতে পাবো। আমি আবার মনে করেন এটা এমডি সফওয়ান, তা আমি সফওয়ান ভাইয়ের কাছে এটা আবার ওনার, নুরুল হুদা ভাইয়ের কাছ থেকে যে 30 মণ ধান আমি নিলাম 3 মাসের চুক্তিতে, এই এই চুক্তি তো এখানেই শেষ, এটা সালাম চুক্তি হয়ে গেছে। সফওয়ান ভাইকে আমি আবার পৃথক একটা সালাম চুক্তি প্রস্তাব করলাম যে ভাই আপনাকে আমি আগামী জানুয়ারি মাসে 30 মণ ধান দিব, এই ধানের মূল্য আপনি আমাকে দেন। কত মূল্য? আমাকে আপনি 32,000 টাকা দেন। আমি কিনছিলাম 30,000 টাকা দিয়ে নুরুল ভাইয়ের কাছ থেকে, ওটা আবার সফওয়ান ভাইয়ের কাছে আমি 32,000 টাকা বিক্রি করে দিলাম, তার সঙ্গে আমার সালাম চুক্তি হইলো। দেখেন আমি এখানে দুইটা সালাম চুক্তি করলাম, এক সালাম চুক্তিতে পণ্য কিনলাম, আরেক সালাম চুক্তিতে আমি জি পণ্য সেল করলাম। আমার কথাটা বুঝতে পেরেছেন? জি 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 তো এখানে ফোকাহে কেরাম এটাকে জায়েজ বলছেন, বা আধুনিক ফকিহগণ অনেক ক্ষেত্রে এটাকে জায়েজ বলছেন। আপনার শর্ত সাপেক্ষে, আমার শিটে দেখবেন শর্তগুলো দেয়া আছে, যে প্রথম চুক্তির সাথে দ্বিতীয় চুক্তি শর্ত যুক্ত হতে পারবে না। দুইটা চুক্তি যদি সম্পূর্ণ আলাদা হয়, একটার সঙ্গে আরেকটা শর্তযুক্ত না হয়, সেই ক্ষেত্রে এই প্যারালাল সালাম চুক্তিটা বৈধ হবে। অন্যথায় এই জাতীয় চুক্তি আপনার মৌলিকভাবে এটা ঝুঁকি তৈরি করে, অনেক ক্ষেত্রে সমস্যাও তৈরি করে, আর্থিক বিভিন্ন সংশয় তৈরি করে, ঝুঁকি তৈরি করে, এই জন্য অনেক ফকিহগণ এগুলোকে নাজায়েজ বলছেন। তো আজকের আলোচনা ছিল এই সালাম সংক্রান্ত, আগামী দর্শে ইনশাল্লাহ ইস্তিসনা সংক্রান্ত আলোচনা করব। আপনারা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। যে আমাদের এখানে মানে কিছু কিছু ওলামা বলছেন যে ইটের ব্যাপারটা, যেটা আমি প্রশ্ন করলাম জি, এটা অনেকে হ্যাঁ, বলছেন যায় যায় আছে, মানে ভাটাওয়ালা যারা আছে, যেখানে ইট তৈরি হয়, তো তানারা যখন মানে কয়লা আসে, তখনই ওনারা ওই মানে একটা এলান দেয়। সেই এলানে যে কেউ যদি অগ্রিম ভাবে টাকা দেয়, তাহলে তার হাজারে 5,000 টাকা করে নেওয়া হবে, তাকে ইট দেওয়া হবে। কিন্তু ইটের দাম তো 10,000 টাকা হাজার, কিন্তু অগ্রিম টাকা দেওয়ার কারণে তাকে 5,000 টাকা দেওয়া হচ্ছে। তা সে কখন নেবে? যখন ইট মোকাম্মল হয়ে যাবে। এখন ওই ব্যক্তিটা আপনার যখন ইট তৈরি হয়ে যায়, তখন ওই ইটটা না নিয়ে ডাইরেক্ট ওই 5,000 টাকা হিসাবে টাকা নিয়ে নেয়, ইটটা কবজা করে না। এইটা মানে জায়েজ হওয়ার সূত্রটা কি হবে, পদ্ধতিটা? নুরুল হুদা ভাই, যেবা আপনি যখন হ্যাঁ, 5,000 টাকা দিয়ে ভাটাওয়ালার কাছ থেকে ইট কিনতেছেন, এটা সালাম চুক্তি না? কারণ ইট জি তো জি তখনও তৈরি হয়। তো তৈরি আপনি হয়নি। 5,000 টাকা দিয়ে দিলেন অগ্রিম পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট করলেন, তো দুই জি মাস পরে যখন ইট তৈরি হবে আপনার, তখন জি যদি এরকম হয় বাটাওয়ালা বিক্রি করে আপনাকে 10,000 টাকা দিয়ে দিল, এটা জায়েজ নাই। এখানে যেটা করতে হবে, ও 2 মাস পরে যখন ইট তৈরি হবে, ইটটা আপনার বুঝা নিতে হবে আগে। জি 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 কথার কথা, জি আপনি ভাটায় গেলেন 2 মাস পরে, যে ভাই আমার ইট জি গুলো হয়েছে, কয় হ্যাঁ এই যে আপনার 10,000 ইট অর্ডার দিছিলেন, আর 50,000 টাকার ইট ছিল আপনার, 5 × 2 = 50, 10,000 টাকা, এই যে আপনার ইট গুলো রেডি হয়েছে। আচ্ছা জি ঠিক আছে, আমি বুঝে পাইলাম, ভাই আমার কাছে তো কাস্টমার নাই, তাহলে এক কাজ করেন, আপনি আমার পক্ষে এগুলো বিক্রি করে দেন। বুঝতে পারছেন? তা জি আপনি কবজা গিয়ে করে একটু নিয়ে দেখলেন, বিক্রি করতে হবে।
জি হ্যাঁ, এরপরে তাকে ওকিল বানাইলেন। আপনি ভাটা কর্তৃপক্ষকে ওকিল বানাইলেন আপনার এগুলো বিক্রি করে দেওয়ার জন্য। সে তখন জি। এগুলো বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দিল, তাহলে জায়েজ আছে। তো কবজা করে নেওয়ার পরে, হ্যাঁ। না কবজা না করেও আমি উকিল বানাতে পারি? না না, ওকিল বানাইতে হলে তো আগে আপনার পণ্যের কবজা আসতে হবে। কবজা আসতে হবে, জি জি। কথা বুঝেন নাই? পরিষ্কার, জি কবজা, জি। হ্যাঁ, কবজাই যদি না করেন তাহলে তো মালিকানাটাই আপনার পরিপূর্ণভাবে সাব্যস্ত হয় না। জি 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 জি। এটা ইন্ডিয়াতে পণ্যের খুব মালিক হয়। হওয়ার সঙ্গে সঙ্গে কবজাও শর্ত। জি আর কবজা মানে এমন না যে ইট আপনার ট্রাকে করে আপনার বাড়িতে আনতে হবে, এটা জি, মানে কবজা বুঝতে না। পেরেছি। বা জি ইট ধইরা আপনার গোডাউনে রাখতে হবে এরকম না। আপনি গিয়ে একটু দেখলেন, আপনার জি জিনিসগুলো আলাদা করা আছে, আপনি দেখলেন, বুঝে পাইলেন, এরপর আপনি জি ভাটাওয়ালাকে এটা ওকিল বানায় দিলেন। যেহেতু আপনি তো কাস্টমার পাবেন না, কাস্টমার পাবে সে, জি। তার জন্য বিক্রি করা সহজ। আচ্ছা হুজুর, ভাটার মালিকই যদি নিয়ে নেন? ওই যে কবজের পরে যদি ভাটার মালিক নেন তার সঙ্গে আপনি লেনদেন করবেন তখন। মানে জি আপনি যখন ভাটায় গেলেন, ইটগুলো বুঝে পাইলেন যে ভাই ঠিক আছে, এই যে আমার 10,000 ইট, এই যে আমার ইটগুলো আমি বুঝে পাইছি, এখন মালিকের সঙ্গে আপনি চুক্তি করতে পারেন যে ঠিক আছে, আপনি কিনবেন, আচ্ছা আপনি কিনলে এত টাকা, কোনো সমস্যা নাই। কারণ এই লেনদেন তো এমন না যে আপনি এখনো টাকা দেন না, আপনি তো টাকা 3 মাস আগে দিয়ে দিচ্ছেন। আপনার শুধু পণ্যটা বুঝে পাওয়া বাকি ছিল, এটা আপনি বুঝে পাইছেন। এখন আপনি মালিকের কাছেও বিক্রি করতে পারবেন, তৃতীয় পক্ষের কাছেও বিক্রি করতে পারবেন, মালিককে আপনি উকিলও বানাইতে পারবেন। এখানে কিছু ফর্মালিটি জি জি মেনটেন জি। করতে হবে আপনার। আপনি 50,000 টাকা দিয়ে ইট কিনছেন, বাটায় গেলেন, মালিক আপনাকে মনে করেন 1 লাখ টাকা দিয়ে দিল। কোন ইট, কত হাজার ইট, কোথায় আপনার ইট, কিছুই দেখলেন না, তাহলে আবার জায়েজ হবে না। গিয়ে একটু বুঝে নিতে হবে জিনিসগুলো। ঠিক আছে, সবাইকে অসংখ্য শুকরিয়া। কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা জিজ্ঞেস করতে পারবেন, সমস্যা নাই। আবার আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা ইস্তিসনা পড়বো।